আচ্ছা, বল গতির যে কোশ্চেনগুলো ছিল কিছু কিছু আমি বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট টপিকটা ছিল নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্রে কি বলা ছিল, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থান পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু স্থির থাকবে ও সচল বস্তু সরলরেখা বরাবর চলতে থাকবে। যেমন কী ধরে পেনটাকে আমি, ঠিক আছে, যদি আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে এটা যেখানে ছিল সেখানেই থাকবে, যে বাইরে থেকে বল প্রয়োগ করব আমি এর দ্বারা কীভাবে অবস্থান পরিবর্তন করবে, আদারওয়াইজ এটা এখানেই থাকবে। সেমভাবে একটা যদি গুলি বা একটা বলকে যদি আমি গড়িয়ে দিই তাহলে সেটা আজীবনকাল ধরে চলতে থাকবে। কিন্তু যেখানে তো বাধা আছে, কিন্তু বাধা বলতে কি আছে, শুধু বাড়ি ঘর এখানে বাধা খাচ্ছে সেটাও না, তার মধ্যে যখন চলছে এই বলটার সাথে এই বস্তুটার সাথে তার সারফেস যেটা রয়েছে তার একটা ফ্রিকশন কাজ করছে, যা ঘর্ষণ বল, মানে যেটা কি হয় বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে, বস্তুর গতির বিপরীত দিকে কাজ করতে, ঠিক আছে। সেই ঘর্ষণ বলটাই এটাকে বাধা দেবে, এটাকে আটকে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে অনেকগুলো উদাহরণ আছে, সেগুলো দেখে নিবি, ঠিক আছে, নিউটনের প্রথম গতিসূত্রে, কারণ এক্সাম্পলগুলো থেকে অনেকভাবে আসে, ঠিক আছে। গতিসূত্র যখন বলবে তখন যা আছে এক্স্যাক্টলি তাই বলতে হবে, ঠিক আছে, তখন থেকে কোনো চেঞ্জ নেই। কিন্তু এখান থেকে দুটো সংজ্ঞা পাওয়া যায়, বল আর হচ্ছে জাড্য, ঠিক আছে। বাইরে থেকে যে আমরা প্রয়োগ করছি সেটা বল, আর যে বস্তু তার নিজের অবস্থানে থাকার চেষ্টা করে সেটা তার হচ্ছে জাড্য, ঠিক আছে। আর এখানে সেরকমভাবে যা ছিল কোশ্চেনগুলো পেয়ে যাবি। আচ্ছা, এখানে বলের সঙ্গে সামান্তরিকের একটা সূত্র আছে, ঠিক আছে। বলছে দেখ, কোনো বিন্দু থেকে একই সঙ্গে ক্রিয়াশীল দুটো বলের মান ও অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত কোনো সামান্তরিকে দুই সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ বল দুটির লব্ধির মান নির্ণয় করবে। এই এখান থেকে ধর একটা বল প্রয়োগ করছে, যেটা এখানে একটা যাচ্ছে, এখান থেকে একটা যাচ্ছে। বলছে কোনো বিন্দু থেকে একই সঙ্গে ক্রিয়াশীল দুটো বল, এই বিন্দু থেকে একই সঙ্গে ক্রিয়াশীল দুটো বল মান ও অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের দুটি সন্নিহিত, এটাকে সামান্তরিক ফর্ম করছে, তার দুটো সন্নিহিত বাহু হচ্ছে, তাহলে কি তার লব্ধ বলটা হবে বা লব্ধি যেটা হবে সেটা হচ্ছে এই কর্ণ বরাবর ক্রিয়া করবে, ঠিক আছে। এটা যদি ভেঙে যায় তাহলে এই কর্ণ বরাবর ক্রিয়া করছে, এটাই সামান্তরিকের সূত্রটা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, বলের বিভাজন বলতে কি বলছে, বলের বিভাজন বলতে একটা বলকে দুটো নির্দিষ্ট দিকে এমনভাবে ভাগ করে বোঝায় যে বিভাজিত অংশ দুটির লব্ধি বলের মান সমান হয়, ঠিক আছে। এক্ষেত্রে বিভাজিত অংশগুলি বলটার উপাংশ সেম ওই আগেরটার মতোই, এর লব্ধি বলটা এদিকে কাজ করছে, ঠিক আছে। এটা ভেঙে দিয়েছে, ওটা সংযোজন ছিল, এটাকে সামান্তরিকটা হয়েছে, এখানে ভেঙে দিয়েছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল, দেখবি রোলার টানার থেকে ঠেলতে বেশি কষ্ট হয় কেন। রোলারটাকে ধর ঠেলছে, এদিকে পুশ করছে, ঠেলছে, তার থেকে যেরকম টানছে, টানাটা সহজ হয়, ঠিক আছে। কি বলছে দেখ, ভূমির ওপরে থাকা একটা রোলারকে ওয়ে বরাবর বলে টানা হচ্ছে, এই ওয়ে এই বরাবর, এই যে লব্ধি, এখানে এফ আনুভূমিক এবং উলম্ব দিকে বরাবর সমকৌণিক উপাংশে বিভাজিত করলে আনুভূমিক উপাংশ এইচ হয়, ঠিক আছে। এই দুটো উপাংশ দেখ, এইচ আর ভি দুখানে, এবং যে রোলারকে সামনের দিকে যেতে সাহায্য করে, এবং উলম্ব উপাংশ ভি যা রোলারের ওজনের বিপরীতে ক্রিয়া করে রোলারের ওজন কমায়। এই যে এফটা যখন এরকমভাবে টানছি তাহলে কী হবে, এই বলটা দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা এভাবে একটা এইভাবে। এই অংশটা কী হচ্ছে, রোলারটাকে এগোতে সাহায্য করছে, আর এই অংশটা যেটা ভি অংশটা সেটা কী হচ্ছে, রোলারের ওজনটা কমাতে সাহায্য করছে, তাই রোলারকে অনেক সহজে টানা যাচ্ছে। কিন্তু কী বলছে দেখ, এবার যখন রোলার ঠেলা হয়, ভূমির ওপরে থাকে একটা রোলারকে ওয়ে উপাংশ বরাবর ঠেলা হচ্ছে, এই যে ওয়ে উপাংশ এরকমভাবে ঠেলা হচ্ছে, তখন এফ বলকে আনুভূমিক ও উলম্ব দিকে বরাবর সমকোণী উপাংশ বিভাজিত করলে এই এফটাকে যদি দুটো ভাগে ভাগ করে দিই, মানে সামুদ্রিক এইভাবে, এইচ তার আনুভূমিক উপাংশ এইচ যা রোলারকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, এই যে এইচটা আনুভূমিক, এটা রোলারটাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে, এবং উলম্ব অংশ ভি যা রোলারের ওজনের অভিমুখে ক্রিয়া করে ওজন বৃদ্ধি করে দেয়। এটা কি হচ্ছে, যেদিকে বল ক্রিয়া করছে সেদিকেই যেহেতু ক্রিয়া করছে, তাই জন্য এটা কী হবে, আরও বাড়িয়ে দেবে, ঠিক আছে। এখানে কী হচ্ছে, এদিকে বল প্রয়োগ করছে, এদিকে আবার ওজনটা ক্রিয়া করে, তাহলে কী হচ্ছে, ওজনটাকে বাড়িয়ে দেবে,
ঠিক আছে। আর এখানে কি হয়েছিল, ওজনের বিপরীত দিকে ক্রিয়া করছিল। যা রোলারে ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে তার জন্য টানার সময় কি হয়ে যায়, ওজনটা কম মনে হয়। ঠেলার সময় কী হয়, যেহেতু যেদিকে কাজ করছে সেদিকেই ক্রিয়া করছে, তার জন্য ওজনটা আরও বেড়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবি এই যে এখানে কোশ্চেন নাম্বার ছিল, কোশ্চেন নাম্বার 8 দেখবি অথবাতে ছিল, রোলার টানা অথবা ঠেলা কোনটি বেশি সুবিধাজনক ও ব্যাখ্যা করো। তার মানে কি হচ্ছে, রোলার টানা সবসময় সুবিধাজনক, ব্যাখ্যা করে বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে ছিল জাড্য। কোনো বস্তু স্থিতিশীল বা গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা তাকে জাড্য বলে। মানে কি হয়, সবসময় আমরা যখন স্থিতিশীল থাকি তা আমি স্থিতিতে থাকার চেষ্টা করবো, মানে আমরা স্টেবল আছি। আর গতিশীল হয় গতিশীল, ধর পেনটাকে রেখেছি, ও পেনটা এরমই থাকার চেষ্টা করছে, বা পেনটা যদি চলতে থাকে সবসময় চলার চেষ্টা করি। কিন্তু কি হয়, আমরা তার যে বাধাটা দিই তখন কিছু চেঞ্জ হয়। সেখানে কীরকম চেঞ্জ হয়, কিছু এক্সাম্পল আছে এখানে খুব ইম্পর্টেন্ট। দেখবি যদি একটা বাস থেমে রয়েছে, যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে আমরা কী হয়, পেছনের দিকে সরে পড়ি। ধর বাসটা এরকম করে রয়েছে, এভাবে পেনটা ধর এখানে ধর রয়েছে, যদি হঠাৎ করে চলতে শুরু করে তাহলে কী হবে, আমরা পেছন দিকে এরকম হেলে যাই। কারণ কি, যখন চলতে শুরু করছে, আমরা যখন বসেছিলাম বাসটা স্থির ছিল, আমাদের এই ধর পেনের এইটা এটা বাস, বইটা ধর বাস, আর পেনটা হচ্ছে আমরা বসে আছি। পেন ক্যাপটা হচ্ছে এখানে পাটাও এখানে স্থির, আর এটা হচ্ছে আমার মাথাটাও স্থির রয়েছে। যেই বাসটা চলতে শুরু করবে তখন কি হবে, বাসের গতির সাথে বা আমার পাটাও কী হবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু জাড্যের জন্য, আমার স্থিতি জাড্যের জন্য আমাদের কী হবে, বডির ওপরের পোর্শন যেটা রয়েছে, ওপরের অংশটা কী হবে, তার জায়গা থাকার চেষ্টা করবে। তখন কী হবে, আমরা পেছন দিকে হেলে যাই। এই জন্য, কারণ এটা এগিয়ে যাচ্ছে কিন্তু এটা তার জায়গা থাকার চেষ্টা করছে, তাই জন্য আমরা পেছন দিকে হেলে যাই। সেম প্রবলেম হয় কি, যখন একটা চলন্ত বাস হঠাৎ করে ব্রেক কষে, মানে ধর বাসের চলছিল, হঠাৎ করে থেমে গেলে তাহলে কী হবে, মানে সামনের দিকে এগিয়ে যাবো। ধর বাসে চলছে, হঠাৎ করে গিয়ে সামনের দিকে পড়ে যাবো। কারণ কি, বাসটা যখন গতিশীল ছিল তাহলে আমাদের পুরো শরীরটাও গতিশীল ছিল। যে বাসটা থেমে গেল, আমাদের পা যখন বাসের সাথে টাচে রয়েছে, তাই জন্য কী হবে, পাটার সাথে সাথে আমাদের স্থির হয়ে গেল। কিন্তু আমাদের শরীরের ওপরের অংশটা তখন স্থির হতে পারেনি, তাই জন্য যেই চলতে থেমে গেল তাহলে নিচের পোর্শনটা আটকে গেছে, কিন্তু ওপরের পোর্শনটা আমরা এগিয়ে যাই, সেজন্য আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। দুটো অবস্থা হয়তো অনেকবার দেয়, ঠিক আছে। তারপর আরও আছে কম্বল ঝাড়ার সময়, এগুলো আছে, ঠিক আছে। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলা ছিল, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে, ঠিক আছে। এখানে বলের একক আছে, সংজ্ঞা আছে, নিউটন ও ডাইন আছে। এই কোশ্চেনটা যেরকম অনেক সময় নিয়েছিল, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি, তাহলে 1 নিউটন = 10⁵ ডাইন হয়, ঠিক আছে। ভর বস্তু সহজাত ধর্ম ব্যাখ্যা করে, এটাও একটা রয়েছে, এটা দেখে নিবি, এখানে সেরকম কিছু নেই, কিছু অঙ্ক রয়েছে তার মধ্যে আমি কিছু পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা দেখবি করা আছে কিনা ভুলে গেছি, অঙ্কটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছায়ায়, পেজ নম্বর 35-এ। তারপর আছে নিউটনের তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্রে বলা ছিল প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, যেখানে ক্রিয়া করে তার প্রতিক্রিয়াও আছে। সেমভাবে ধর, এগুলো আমি এক্সাম্পল, ধর নৌকা থেকে দেখবি, নৌকা থেকে লাফ দেওয়ার সময় দেখবি নৌকাটা হচ্ছে পিছিয়ে যায়, চেয়ার থেকে লাফ দিস যখন চেয়ারটা কিছুটা পিছিয়ে যায়, এগুলো সব রয়েছে, ঠিক আছে। এখানে কিছু উদাহরণও আছে নিউটনের তৃতীয় গতিসূত্রে, সেখানে দেখে নিবি। সেখানে কি আছে, ভরযুক্ত দড়িতে টানের আছে, ঠিক আছে। ভরযুক্ত দড়িতে টানের মান নির্ণয় করে, তাহলে কি আছে, এখানে দেখ, বস্তুর ভর হচ্ছে এম, দড়ির ভর ক্যাপিটাল এম, দড়ির দৈর্ঘ্য হচ্ছে এল। দড়িতে প্রতি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে কি হবে, m/l। প্রতি একক দৈর্ঘ্যের, মানে একক দৈর্ঘ্য মানে এটাকে যদি ভাগ করতে হবে, m/l = m' ধরলাম। তাহলে তা ভার প্রয়োগে বিন্দুর এল দূরত্বে টান কত হলো, টিটা কি হবে, mg, স্মল mg, জি হচ্ছে গ্র্যাভিটি, স্মল এমটা তো বস্তুর ভর, প্লাস m'(lg), m' কি হচ্ছে m/l, যেটা সেটা কিন্তু m'(lg), এলটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। এখানে লম্ব বল আছে, দেখে নিবি। এই আনত তলে এইভাবে তুললে লম্ব বল কাজ করে, সেজন্য ওজনটা কিছুটা হ্রাস করে, সরি।
আচ্ছা, ভরবেগের আছে, ভরবেগের এখানে একক আছে। ভরবেগ মানে ভর ইন্টু বেগ, শুধু আর কিছুই না। ভর হচ্ছে এখানে গ্রাম, আর এটা ধর সিজিএস আছে। বেগ কী হবে, সেন্টিমিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার সেকেন্ড, তাহলে গুণ করলেই পেয়ে যাচ্ছি। এভাবে এসআইতে হলে কেজি, আর এটা মিটার পার সেকেন্ড। মাত্রা কী হবে, ভরের মাত্রা এম, আর বেগ হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তাই জন্য এম এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, তারপর আছে রৈখিক ভরের ধারণা থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এটা ইম্পর্টেন্ট, রৈখিক ভরবেগের ধারণা থেকে। তার ভরবেগে হচ্ছে ধর প্রাথমিক ভর এম, প্রাথমিক বেগ ইউ, তাহলে ভরবেগ কত হবে, এম ইউ। ঠিক আছে, এই যে। আর পরে ধর হচ্ছে টি সময় পরে বস্তুটির ভর হয়ে গেল ধর এম ড্যাশ, আর বেগ হলো ভি, তাহলে তখন ভরবেগ কত হবে, এম ড্যাশ ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে, এম ড্যাশ ভি পরিবর্তিত মাইনাস আগেরটা। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, কিছু হার মানেই কী হবে, টি দিয়ে ডিভাইড, তাহলে এম ড্যাশ ভি মাইনাস এম ইউ বাই টি। আচ্ছা, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয় বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে কি হচ্ছে, দ্বিতীয় গতিসূত্র এটাই বলা ছিল। তাহলে ভরবেগের পরিবর্তনের হার যেটা, সেটাই হচ্ছে প্রযুক্ত বল। এফ ইকুয়ালস টু এম ড্যাশ ভি বাই এম ইউ বাই টি। ঠিক আছে, তাহলে এখানেই রৈখিক ভরবেগের সংজ্ঞা থেকে কী হলাম, দ্বিতীয় গতিসূত্র পেয়ে গেলাম। রৈখিক ভরবেগে এখানে পরিবর্তনের হারটা যেটা হচ্ছে, সেটাই হচ্ছে আমার দ্বিতীয় গতিসূত্র। এবার এখানে একটা আছে, যদি এম ড্যাশ ইকুয়ালস টু এম হয়, তাহলে কী হবে, এমটা এখান থেকে, তাহলে এম ড্যাশ আর এম সেম, তাহলে কমন নিতে পারি ভি মাইনাস ইউ বাই টি। বেগের পরিবর্তন বাই সময়, তার মানে কী হবে, ত্বরণ, এটা ত্বরণ, তাহলে এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, আচ্ছা, রৈখিক ভরবেগের সংরক্ষণ কী হচ্ছে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে কোনো দিকে মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে। মোট রৈখিক ভরবেগ বলছে অপরিবর্তিত থাকে। কী হচ্ছে, কলিশনের সময় কি বলছে, দেখ, এটা M1 ভর আর বেগ U1, আর M2 এটা U2, তাহলে এটা দুজনে ধাক্কা লাগলো। ঠিক আছে, এখানে U1 গ্রেটার দ্যান U2, মানে এটার বেগ এটার থেকে বেশি। তাহলে কী হবে, সংঘর্ষের আগে বস্তুর মোট ভরবেগ কত ছিল, এটার ভরবেগ কত হবে, M1 U1, কারণ ভর ইন্টু বেগ, প্লাস কী হবে, M2 U2 মোট। সংঘর্ষের পরে কী হয়ে গেছে, সংঘর্ষের পরে কী হবে, সংঘর্ষের পরে যেহেতু বেগটা তো পাল্টে যাবে, দুটো বলকে ধাক্কা লাগে, বেগটা এক থাকবে না, বেগ পাল্টে, ভর একই থাকবে, ভর তো আর পাল্টাবে না, যে বলটাই পাল্টে গেল এরকম তো আর না, বেগ পাল্টে যাবে। তাহলে বেগটা কত হয়ে যাবে, V1 V2। তখন সংঘর্ষের পরে মোট ভরবেগ কত দাঁড়াবে, M1 V1 প্লাস M2 V2। রৈখিক ভরবেগের সংজ্ঞা অনুযায়ী কী বলছে, সংঘর্ষের আগে মোট ভরবেগ আর সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান হয়। এটা পরেও কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রে। এখানে বন্দুকের পেছনে হাঁটা, বন্দুককে গুলি ফায়ার করলে দেখবি, বন্দুকটা যদি ফায়ার করা হয়, বন্দুকের গুলিটি সামনের দিকে যাবে, বন্দুকটা পিছনে সরে আসে। এই জন্য সবসময় কী হয়, যখন বড় বন্দুক বা কিছু হয়, খেয়াল করে দেখবি আমাদের কাঁধ বা শোল্ডারের সাথে বন্দুকটাকে পুরো অ্যাটাচ করে রাখা হয়। কারণ কী হবে, যদি কাঁধের থেকে দূরে সরিয়ে রাখি, ধর এটা আমার কাঁধ, আর এখানে ধর বন্দুকটাকে গুলি করার সময় এরকম রাখি, তাহলে কী করবে, বন্দুকটা ফায়ার করার সময় সামনে গিয়ে বন্দুকটা যখন পেছনে গুলিটা বেরিয়ে যাবে সামনে, বন্দুকটা কী হবে, পেছনে গিয়ে এরকম কাঁধের বাড়ি মারবে, কাঁধের, তাহলে আমাদের কলমন এগুলো ভেঙে যাবে। কিন্তু যদি আমি কাঁধের সাথে অ্যাটাচ করে রাখি, তাহলে যখনই বন্দুকটা পেছনে যাবে, তাদের সাথেই এটা পেছনে ব্যাক করে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কাঁধে কোনো ইনজুরি হবে না, কারণ ওটা বন্দুকের সাথেই সরছে। ঠিক আছে, এই যে বন্দুকের পেছনে রয়েছে এম ভরের একটি বন্দুক, এম ভরের একটি গুলিকে ইউ বেগে ছোড়া হলো, তাহলে বন্দুকের বেগ হলো ভি। ঠিক আছে, তাহলে গুলি ছোড়ার পূর্বে বন্দুকের মোট ভরবেগ কত, শূন্য, কারণ তখন তো কোনো বেগই নেই। গুলি ছোড়ার পর কী হচ্ছে, পর মুহূর্তে বন্দুক ও গুলির মোট ভরবেগ কত যাচ্ছে, বন্দুকের কত এমভি, আর গুলির হচ্ছে এমইউ। এমভি কারণ এম আর বন্দুকের বেগ ভি, বন্দুকের ভর এম, বন্দুকের বেগ ভি, তাহলে এমভি, আর এম আর বন্দুকের গুলির বেগ ইউ, তাহলে জিরো। এবার কী বলেছি, এখানেই আমরা প্রমাণ করেছি রৈখিক ভরবেগ সংজ্ঞাতে কী হচ্ছে, আগে আর পরে একই থাকবে, তাহলে জিরো ইকুয়ালস টু এটা হবে, জিরো ইকুয়ালস টু এটা হয়ে গেল, সেখান থেকে আমি ভি বার করে নিলাম। ঠিক আছে, এটা রকেটের এটা গতিটাও দেখবি, এটা হোস পাইপে জল সরবরাহ, এটা কারণ ধরে রাখা যায় না, সেটাও একটা আছে, থিওরি আছে, এটা দেখে নিবি। এই দুটো খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, বাকি সব ম্যাথস আছে, ওগুলো আমি কিছু কিছু করে পাঠাচ্ছি, বাকিগুলো সব দেখবি, বই থেকে যতবারই ম্যাথস দেখবি। ঠিক আছে, এটা বলো গতি, তাহলে শেষ।